নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহটের কর্চা। আজ দ্বিতীয় পর্বের তৃতীয় অধ্যায় শুরু করি। পাঁচালীতে আছে, দেবী সিংহ রেজা খান হইলেন হতমান, বন্দী হইয়া শেষে যান কোম্পানির ফাটকে। মোহাম্মদ রেজা খাঁ, রাজা দেবী সিং তখন কোম্পানির রেভিনিউ বোর্ডের সর্বেসর্বা। তারা নিদারুণ অত্যাচারে খাজনা আদায় করে দেশ উচ্ছন্ন দিলে, তবু কোম্পানির খাঁই মিটল না। বিলেতে কোম্পানির অংশীদাররা শতকরা 12.5 টাকা লাভ পেলে। ইংল্যান্ডের পার্লামেন্ট বছরে 40 লক্ষ টাকা ট্যাক্স আদায় করলে কোম্পানির কাছে। জগৎ শেঠের দেনা শোধ হলো না। 76-এ মন্বন্তর হলো। রেজা খাঁ দেবী সিং গেল, রেজা খাঁ ফাটকে গেল, নন্দকুমারের ফাঁসি হলো। রায়রাইয়া অর্থাৎ কোম্পানির রাজস্ব বিভাগের দেওয়ান হলেন রাজা দুর্লভ রামের পুত্র রাজবল্লভ। ডেপুটি দেওয়ান হলেন গঙ্গা গোবিন্দ সিং। তারপর দেওয়ান। ফ্রান্সিস সাহেবের সঙ্গে হেস্টিংসের পিস্তল লড়াই হলো। জখম হলেন ফ্রান্সিস। ফ্রান্সিস সাহেবের দলের একজন সাহেব মারা গেলেন। হেস্টিংসের হলো জয় জয়কার, তার সঙ্গে দেওয়ানজির, তার সঙ্গে কুড়ারামের। দেওয়ানজিকে কতজনে কত বললে। দেওয়ানজি ছিলেন পাহাড়ি, তিনি নড়েননি। তার আড়ালে কুড়ারাম ঢিপি হলেও উই ঢিপি ছিলেন না, একটা পাথরের ডাঁই ছিলেন। দেওয়ানজিকে দেওয়ানি থেকে একবার নামালে, কিন্তু দেওয়ানজি আবার উঠলেন, বললেন, নিজের কাম করে যাও কুড়ারাম, যার জন্যে আছো সে কাজ তুমি করো, কেউ তোমাকে নামাতে পারবে না। আজ নামালে কাল উঠবে, বুঝেছ? আমাকে কোম্পানি রেখেছে কোম্পানির আয় দেখতে বাড়াতে, আদায় করতে। আমাকে করতেই হবে, না করলে নিশ্চয় অধর্ম হবে আমার। রাজা সেপাই রাখে, শান্তি রাখে, বদমাশকে দুশ্মনকে মারতে, সে তার কাম। দয়া সেখানে তুমি করবার কৌন হো? কই নেহি হো। সে কাম না করলেই হবে বেঈমান, নিমক হারাম। কি করব? দেখো ভট্টাচার্য, দুনিয়া যে বানিয়েছে সেই বানিয়েছে বাঘ, সেই বানিয়েছে হরিণ, সেই বানিয়েছে ঘাস লতা পাতা। হরিণ ঘাস খায়, বাঘ হরিণ খায়, মানুষ বাঘ মারে, মানুষও মরে। ওসব বিচার আমার নয়, তোমার নয়, আপনা কাম। যে সাধু সে জপ করুক, যে ভিখিরি সে ভিক মাগুক, তুমি তোমার কাম করো। হেস্টিংস চলে গেলেন দেশে। সেখানে পার্লামেন্টে ঝড় উঠল। হেস্টিংস সাহেবের পর ভার্নসিটার সাহেব এলো, তারপর এলো বুড়ো লর্ড কর্নওয়ালিস। দেওয়ানজির চাকরি থাকবে এ কেউ ভাবেনি, কিন্তু দেওয়ানজি তবু রইলেন। দেওয়ান থেকে খারিজ হয়ে জমা বাকি সেরেস্তার ভার পেলেন। কুড়ারাম তার দপ্তরেই এলেন। এই সময়ে মারা গেল ললিতা। তখন থাকতেন দেওয়ানজির সঙ্গে বেলুড়ে। দেওয়ানজিদের পাইকপাড়ার বাড়ি তখনও হয়নি। বেলুড়েই মারা গেল ললিতা। দেওয়ানজি বললেন, এবার বিয়ে করে সংসার করো ভট্টাচ, যা হয়ে গেছে গেছে, শেয়াল চাঁদে খেয়েছে, এবার ফের নতুন করে আরম্ভ করো। কুড়ারাম চমকে উঠেছিলেন। দেওয়ানজি বলেছিলেন, হেসেই বলেছিলেন, আমি সব জেনেছি ভট্টাচ, লজ্জা পেও না। রায় ভট্টাচের পাঁচালীতে আছে, দেওয়ানজির রাজবুদ্ধি ডেকে কন শোন যুক্তি, বংশবিনে নাহি মুক্তি নরক রৌরবে, অতএব বিভা করো মিছা কেন কাল হর, স্থাপ বংশ বংশধর মায়াময় ভবে। ললিতার এন্তাকালে স্নান করি গঙ্গা জলে, দাড়ি গোঁপ চেঁচে ফেলে প্রায়শ্চিত্ত করি, দর্পণে দেখিনু মুখ হইল আশ্চর্য সুখ, যৌবন রয়েছে অটুট হরি হরি হরি, দেখিলাম বক্ষপাটা ঢিলা নয় আটা সাটা, এ যেন জীবন গোটা সব আছে পড়ি। অতএব রায় ভট্টাচ বিয়ে করবার অভিলাষী হলেন, কিন্তু বয়স্কা কন্যা চাই, সুন্দরী কন্যা চাই,
এবং বংশও উচ্চ চাই। পেতেও বিলম্ব হলো না। দেওয়ান গঙ্গা গোবিন্দের প্রিয় পাত্র, কোম্পানির দেওয়ানি দপ্তরে বিচক্ষণ কর্মচারী, শক্ত সমর্থ রূপবান মানুষ, লোকে বলে অর্থ তার অনেক। তার কি আর কন্যার অভাব হয়? বিবাহ করলেন পছন্দ করে কালীঘাট গ্রামে। তখন কালীঘাটকে তার বাসিন্দারাই বলতো গ্রাম। সুন্দরী বয়স্কা কন্যা, কিন্তু বংশের খুঁত ছিল। লোকে বলতো ফিরিঙ্গি সংস্পর্শের দোষ। সেই কারণেই এমন সুন্দরী মেয়ের বিয়ে হয়নি। কিন্তু কুড়ারাম রায় ভট্টাচার্য, যিনি মুসলমান হয়ে যাওয়া বামুনের মেয়েকে গোবর খাইয়ে গঙ্গা স্নান করিয়ে ললিতা করতে পেরেছিলেন, তার পক্ষে এ বাধাই হয়নি। বিয়ে করে নবদ্বীপে গিয়ে পোড়ামাতলায় আগমবাগীশ কৃষ্ণানন্দ ভট্টাচার্যের বংশধরদের কাছে শক্তিমন্ত্রে দীক্ষা নিয়ে পাকা ভিত গেড়ে সংসার শুরু করেছিলেন। কলকাতায় তখন জানবাজারে রানী রাসমণির কাছে জমি পেয়েছেন। বাড়ি করলেন ছোটোখাটো এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ঘুমের ঘোরে স্বপ্ন দেখলেন নিজের গ্রাম, নিজের ভিটেকে। দৃষ্টি স্বপ্নের মধ্যেই হোক আর গভীর চিন্তার মধ্যেই হোক, কীর্তিহাট ছাড়িয়ে কাঁসাই নদীতে তরি ভাসিয়ে হলদিতে পড়ে চলে গেছে মেদিনীপুরের দক্ষিণ পশ্চিমে নিমক মহল পর্যন্ত, অর্থাৎ যেখানে নুন তৈরি হতো সেসব অঞ্চল, হিজলি, তমলুক, কাঁথি পর্যন্ত। কোম্পানি হেস্টিংস সাহেবের আমল থেকে নুনের কারবার একচেটে করেছে। খালারি বা নুন তৈরির খালগুলি কোম্পানির খাস, সেখানে জমিদারের দাপট চলে না। কোম্পানি দাদন দেয়, ঠিকাদারদের নুন কেনে। ওদিকে দক্ষিণে মারাঠা এলাকায় নুন আমদানি বন্ধ হয়েছে, দেশে নুনের দর চড়েছে। নিমক মহলের ইজারার এলাকায় এখন পূর্ণিমা অমাবস্যার জোয়ারের মধ্যে মা লক্ষ্মীর মল বা নুপুরের ঝমঝম শব্দ শোনা যায়। মা লক্ষ্মী এখানে লক্ষ্মী মেয়ের মতো আসতে হাঁটেন না, চঞ্চলা চপলা দুরন্ত মেয়ের মতো দৌড়ে আসেন। নুনের দেওয়ানির পদ তখন সৃষ্টি হয়েছে, কিন্তু তার থেকেও ইজারাদারির ওপর নজর ছিল বেশি। কীর্তিহাটে পোক্ত আরামদায়ক মাটির কোঠাবাড়ি করিয়ে ওখানেই কারবার শুরু করবার বাসনা করেছিলেন। হঠাৎ বাঁধল বিপর্যয়। মেদিনীপুরে হলো চুয়ার হাঙ্গামা। প্রথম কোম্পানির সঙ্গে রাজস্ব নিয়ে লেগেছিল ওখানকার জমিদারদের। লড়াইও 2-4 জন জমিদার করেছিল। সে লড়াই কলকাতার ময়দানে মনুমেন্টের তলায় সন্ধ্যার পর হিন্দুস্থানিদের কপাটি খেলার মতো লড়াই। লড়াইয়ে হেরে জমিদারেরা বাগ মারলে, কিন্তু চুয়ার পাইকেরা পাইকান জমি বাজেয়াপ্তির জন্যে হাঙ্গামা বাঁধালে। চুরি, ডাকাতি, খুন খারাপি দিয়ে শুরু। ক্রমে 500, 700, 1000, 1500 চুয়ার পাইক জবরদস্তি করে কোম্পানির নতুন জমিদারদের কাছারি লুট করতে আরম্ভ করেছে। রায়তদের ঘর জ্বালিয়ে দিচ্ছে, বাজার হাট গঞ্জ লুট করে খুন খারাপি করতে শুরু করেছে। তখন 1798-99 সাল। দেওয়ান গঙ্গা গোবিন্দ সিং তখনও কাজে রয়েছেন। লর্ড কর্নওয়ালিস দেশে চলে গেছেন। দেওয়ানজিও কাজ ছাড়বার কথা ভাবছেন। কুড়ারামও তাই ভাবছেন। আর কেন, এইবার কাজ ছেড়ে স্বাধীন হবেন। অনেক ব্রহ্মত্র করেছেন দেশে। কলকাতায় নানান কাজ এখন। টাকা তার আছে, সেই টাকা সাহেবদের ধার দিয়ে বা তাদের কারবারে দিয়ে মুচ্ছদ্দির কাজ করলে প্রচুর উপার্জন হতে পারবে। স্ত্রী তার আগেই 5 বছরের সোমেশ্বরকে রেখে মারা গেছেন। বিবাহের কথা তার মনে হয়নি, তবে অন্য লোকে বলেছিল, কিন্তু তাতে তার মন সায় দেয়নি। মনে কেমন একটা বৈরাগ্য এসেছে। মন গেছে ইষ্টের দিকে। এখন সাধ মায়ের মন্দির করে তার আশ্রয়ে সোমেশ্বরকে নিয়ে একটি সুখের সংসার করেন, আর তার সঙ্গে নুনের খালারির ইজারাদারি। নইলে থাকবেন কি নিয়ে? শুধু জপে কি কাল কাটে? আর 8-9 বছর পার হলেই সোমেশ্বর 16 বছরের হবে। সোমেশ্বরকে মানুষ করবার জন্য একটি ব্রাহ্মণ বিধবা এবং একটি শূদ্র ঝি রেখে দিয়েছেন। লোকে হাসত, বলতো, ভট্টাচার্য রাম কিপ্পন, এত টাকা, তাই রাখবি একটা ভালো বাইজি রাখ।
দুটো কসবি আনকি রাঁড় রাখ, তা না, দুটো ঝি। কিন্তু কুড়ারাম পাঁচালিতে এই বামুনের মেয়েকে মা বলেছেন, আর শূদ্র ঝিটিকে বলেছেন কন্যা। হঠাৎ একদিন ডাক পড়ল দেওয়ানজির কাজে। দেওয়ানজি বললেন, মেদিনীপুর কালেক্টরিতে যেতে হবে তোমাকে, তোমার নিজের এলাকা, ওখানে হাঙ্গামা বেঁধেছে জানো তো। এখন কোম্পানির ফৌজ গিয়েছে, রাজারা ওই 2-4 দিন কেল্লা করে থেকে এবার কোম্পানির সঙ্গে চুক্তি করছে, ওখানকার হস্তাবুত ঠিক করে কালেক্টরি ধার্য করবে। আর মারাঠি আমলে ওদের যে পাইকান জমি ছিল, যে জমি পাইকরা ভোগ করত মাইনের বদলে, তা বাজেয়াপ্ত করে বিলি করে দেবে। এই সব নিয়ে রেভিনিউ হবে, বুঝলে। রাজাদের তো আর পাইক পুষবার দরকার নেই, আর বর্গি আসছে না, এলে খোদ কোম্পানির সরকার তার সমঝোতা করবে, লড়াই দেবে। আর নিজের জেলায় যাচ্ছ, ব্রহ্মপুত্র মাল জমি, সে আপনাকে জানাবো হুজুর। তারপর এই জন্যেই তোমাকে ভালোবাসি ভট্টাচার্য। কুড়ারাম মেদিনীপুরে যেদিন পৌঁছলেন, সেই দিনই পাইকদের সর্দার নষ্টগুড়ের খাজা গোবর্ধন দলপতির ফাঁসি হয়ে গেল। লোকটা বিপর্যস্ত করে তুলেছিল অঞ্চলটাকে। মেদিনীপুরের রানী শিরোমণি তখন কোম্পানির একরকম নজরবন্দি। রেভিনিউ ধার্য করলেন কুড়ারাম। ধর্ম তাকিয়ে কোম্পানির স্বার্থ 16 আনার জায়গায় 2 আনা বেশি করেছিলেন। ধর্মকে মাথায় রাখি, কোম্পানির স্বার্থ দেখি, কুড়ারামে দিতে ফাঁকি কেহ নাহি পারে। যেখানে 2 পয়সা পাই, নুন খেয়ে গুণ গাই, দিই কিছু সুবিধাই, মনিবে না মেরে। সে সময়ের কালটা সকলে জানে। মেদিনীপুর বাঁকুড়ায় জমিদার বিদ্রোহ সে সামান্য হলেও পাইক চুয়ার বিদ্রোহ বাংলার শেষ বিদ্রোহ। কোম্পানির শক্তিকে ঝড়ের মতো বইতে হয়েছিল তালবন শালবন সমৃদ্ধ মেদিনীপুরের বনস্পতিগুলির মাথা নোয়াতে। পাঠান মোগল আমল থেকে যেসব রাজা উপাধিকারী সামন্তেরা বংশের কুর্সিনামা অক্ষুণ্ণ রেখে প্রাচীন বৃক্ষের মতো মাটির গভীরতম প্রদেশে শিকড় চালিয়ে বসেছিল, তারা এই ঝড়ের মুখে ভগ্ন শাখা হয়েছিল সবগুলিই। কিছু কিছু মধ্যকাণ্ডে দুমড়ে দুটুকরো হয়ে ভেঙে পড়েছিল, কিছু কিছু একেবারে মূল ছিঁড়ে উল্টে পড়েছিল মুখ থুবড়ে আছাড় খেয়ে। পাইকানের গোঙানির কেন্দ্রে বসে কুড়ারাম এই লীলা দেখেছিলেন, আর মনে মনে ভেবেছিলেন, ওই ভাঙা গাছের খালি জমির উপর বংশের চারা গাছটি পুঁতলে হয় না। হঠাৎ চোখে পড়ল বাকি দায়ের তালিকায় দেনদার ময়নার রাজার নাম। উপরি উপরি খাজনা বাকি পড়েছে রাজার। এবার রাজার রক্ষা থাকবে না, রাজা যাবে। ময়নার মধ্যেই কীর্তিহাট। যদি ময়নার রাজা সেই ধর্মরাজের আশ্রিত 1000-2000 বছরের পুরনো লাউসেনের বংশধরদের কাছ থেকে মারাঠাদের আশ্রয় নিয়ে রাজ্য কেড়ে নিয়ে রাজা হয়ে থাকলে, যদি তাদের দোষ না হয়ে থাকে, তাহলে এদের এই বাকি খাজনার দায়ের সময় একটু উস্কে আস্কে দিয়ে ওদের ঠেলে ফেলেই যদি কেউ দেয়, তবে তাতে আর অপরাধ কোথায়? ময়নার রাজার জমিদারি থাকবে না, এ নিশ্চিত। ওই তো ময়না পরগনার ওপাশে কাঁসাইয়ের উত্তরে মহিষাদল। মহিষাদল ছিল মহাপাত্রদের। কল্যাণ রায় মহাপাত্রদের শেষ পুরুষ। জনার্দন উপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন, সে তাকে পথে বসিয়ে নিয়েছিল মহিষাদল। উপাধ্যায়দের শেষ রানী জানকী। রানী পোষ্যপুত্র নিয়েছিলেন, সে অন্ধ হল। মহিষাদল এলো গর্গ বাহাদুরের হাতে। লক্ষ্মীভূমি কখন যে কার বাড়ি ঢোকেন কেউ বলতে পারে না। ভাবনাটা মনের মধ্যেই ঘুরছিল। মনে মনে কুড়ারাম মাকে ডাকছিল, বলো না, তুমি বলো। এরই মধ্যে এলো কোম্পানির পরোয়ানা। আসছে কলকাতা থেকে। রেভিনিউ বোর্ডের হুকুমে যেতে হবে তাকে বাঁকুড়া। বৈশাখ মাস, ঝড় বৃষ্টির সময়, কিন্তু উপায় ছিল না, কাজ জরুরি। হঠাৎ সুলতার কণ্ঠস্বরে সুরেশ্বর 1798 সালের কুড়ারাম ভট্টাচার্যের পাঁচালি থেকে এসে পড়ল 1953 সালের 25শে নভেম্বরে। সামনে দেওয়ালে ছবিগুলি ঝুলছে। এতক্ষণ এরাই যেন সজীব হয়ে তার সঙ্গে কথা বলছিল। সুলতার গলার সাড়ায় ছবির মধ্যে
ছবি হয়ে মিশে গেল। কি, তুমি ধ্যানস্থ হয়ে গেছো মনে হচ্ছে? ছবিগুলো বাস্তব হয়ে উঠেছিল। সুলতার গলার সাড়ায় তারা যেন ছবি হয়ে ছবির মধ্যে মিলিয়ে গেল। সুরেশ্বর বর্তমানে ফিরে এসে সুলতার দিকে তাকালে। সুলতা বললে, আমি দুবার এসে ফিরে গেছি, ধ্যান ভঙ্গ করিনি, হাতে কাজ ছিল বলে। কি এত ভাবছিলে? সেকাল? সুরেশ্বর বললে, হ্যাঁ সেকাল, তবে ঠিক এই মুহূর্তটিতে টাকার অঙ্কে এসে পড়েছিলাম। ভাবছিলাম রায় বংশের প্রতিষ্ঠাতা কুড়ারাম ভট্টাচার্য, রায় ভট্টাচার্য নামক ব্যক্তিটি যেদিন 10-11 বছরের ছেলের বিয়ে দিয়ে জমিদারি কিনে বর কনে নিয়ে কীর্তিহাট গ্রামে প্রবেশ করলেন, যেটা আমার ছবির বিষয়বস্তু, সেদিন তার সঞ্চয়ের পরিমাণ ছিল 5 লক্ষ টাকা। তখন জমিদারি কেনার টাকা দেওয়া হয়ে গেছে, কালী প্রতিষ্ঠা, তার মন্দির, পাকা বাড়ি, এসব খরচ শেষ হয়েছে, অর্থাৎ ওসব বাদ দিয়েও 5 লক্ষ টাকা। অথচ মাইনে ছিল যৎসামান্য। সতের কোঠায় পৌঁছে আর বেশি দিন চাকরি করেননি। সুলতা বললে, তাতে আর আশ্চর্য হবার কি আছে? সে রাজত্বটাই তো লুঠের রাজত্ব। ঘুষ আর কোম্পানির সাহেবদের লাথি, এ দুটো এত সস্তা ছিল যে 76-এর মন্বন্তরে মানুষের প্রাণ এত সস্তা হয়নি এবং কুলিনের ছেলেদের বিয়ে এত সস্তা হয়নি। তবে একটা কথা বলতে পারো যে কুড়ারামেরা ঘুষ নিয়ে 10-20 লাখ আটকে বা পুঁতে রেখেছিলেন বলেই দেশে থেকে গিয়েছিল, নইলে সবই চলে যেত বিলেতে। হাসলে সুরেশ্বর। ঘুষ তুমি বলো, আমি আপত্তি করব না, তবে কুড়ারাম রায় ভট্টাচার্য সামনে থাকলে তিনি প্রতিবাদ করতেন। ঘুষ? আমার ন্যায্য পাওনা? সাক্ষী মানতেন ধর্মকে, সেকালের ধর্মরাজকে। তিনি এসে তার সপক্ষে সাক্ষ্য দিতেন, হলফ করে বলতে পারি। মিনিস্টার হলে আজকাল নমস্কার পায়, মিনিস্টারি গেলে পায় না। সুতরাং মিনিস্টার থাকাকালীন পাওয়া নমস্কারটা ন্যায্য পাওনা নয় বললে তো চলবে না। কিন্তু ও কথা থাক, এতক্ষণ করছিলে কি? সুলতা বললে, বাড়িতে টেলিফোন করে ফিরে আসবার সময় দেখলাম রঘু ময়দা মাখছে। আমি ভাবলাম আমার জন্য করছে। বললাম, এসব কেন করছো, দরকার নেই। রঘু বললে, তা বলো না দিদিমণি, তুমি খাও, তাহলে সঙ্গে লালবাবুরও খাওয়া হবে। আজ সারাটা দিন বলতে গেলে কিছু খাইনি। কেন খাওনি কেন? জমিদারি যাওয়ার শোকে? যেটা থাকে সেটার বিয়োগেই শোক বলতে পারো, কিন্তু ঠিক তা নয়। কীর্তিহাটে গিয়ে খাওয়ার পর পিতৃপুরুষের দিবানিদ্রাটা অভ্যেস করেছি, এবং ওর আমেজ এমন যে খাওয়ার পর ঘুমোবার ব্যবস্থার অভাব হলে খাওয়াটাই তাকে তুলে দিতে হয়, কিংবা বমি হয়ে উঠে যায়। আজ সকাল থেকে ছবি টাঙিয়েছি, 3টের পর অ্যাসেম্বলিতে গিয়েছি, সুতরাং ঘুমোবার সময় কোথায়? তাই খাইনি। এসেও তো কিছু খাওনি। ঠিক খেয়াল হয়নি। তোমাকে ছবি দেখাবার ব্যগ্রতাটাই সবথেকে বড় হয়ে উঠেছিল। তুমি সময় দিয়েছিলে 1 ঘন্টা, তার মধ্যে ছবিই বা কখন দেখাই, খাই বা কখন? ছবি দেখাবার তাড়ায় মনে ছিল না। কিন্তু তুমি রঘুর সঙ্গে হাত লাগালে নাকি? কেন? তা একটু লাগালাম, লুচি বেলে দিলাম, এবং সঙ্গে সঙ্গে ইন্টারেস্টিং কিছু পেলাম, পড়ছিলাম, পড়া হয়ে গেল। কেন যে এসব করতে গেলে? ছি ছি ছি। তাতে কি হয়েছে? উদর নামক যন্ত্রটি তো আমারও আছে। সেখানে খাদ্যরসের মোবিল না পড়লে যে যন্ত্রটি জ্বলে যাবার সম্ভাবনা আছে। হলামই বা অনার্ড গেস্ট, একটু হাত লাগালাম। তুমি খিদে হলো, তুমি শিল্পী, কিন্তু আমি মাটির জীব। হেসে সুরেশ্বর বললে, তার উপর তুমি সোশ্যালিস্ট। গান্ধীজি যে গান্ধীজি, তিনি ছিলেন স্পিরিচুয়াল সোশ্যালিস্ট। তিনি রবীন্দ্রনাথকে লিখেছিলেন, দেশ এখন একটিমাত্র কবিতা চায়, সেটির নাম অন্ন। তুমি তার থেকে বড় নিশ্চয়। যদি প্রশ্ন করি, খাওয়ার জন্যে বাঁচা না বাঁচার জন্যে বাঁচা, তাহলে কি উত্তর দেবে হলফ করে বলতে পারি না। এ তকরার খেতে খেতে হবে। তাও না, তকরার একেবারে বাদই থাক।
তুমি তোমার কর্চার কাহিনী বলো। তার আগে তোমাকে বলে নি, তোমার আদি পুরুষের নামাঙ্কিত একটা পাঁচালি, অবশ্য সেটা তোমার হাতে নকল করা, সেটা তোমার টেবিলের উপর পড়ে আছে। বলছিলাম না, ময়দা মাখতে মাখতে ইন্টারেস্টিং কিছু পড়ছিলাম, সেটা ওইটাই। খুব ভালো করে পড়েছি বলবো না, তবে মোটামুটি পড়েছি। সমাজে সেকালে যারা বংশ প্রতিষ্ঠা করেছে তারা এমনি না হলে হয় না। রঘু এসে দাঁড়ালো। সুলতাই বললে, কি খাবার দিয়েছ? রঘু বললে, হ্যাঁ দিলম। সুলতা বললে, এসো খেয়ে নাও আগে, এবং খেতে খেতেই বলো। তোমার কথা তো অনেক। আমাদের আসরের পরমায়ু এই রাত্রিটুকু, 10টা বেজে গেছে, বসো। তারা রঘুর পিছনে পিছনে খাবার ঘরে ঢুকলো, বসলো সামনাসামনি। রঘু খাবার সাজিয়ে রেখেছিল। আয়োজন দেখে সুরেশ্বর বললে, এত করতে গেলি কেন? লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, ছেঁচকি, মাংসটা তো না হয় খাবই, এ যে অনেক। সুলতা হেসে বললে, আমি বলেছি। কেন এত ঝঞ্ঝাট করলে? সুলতা বললে, আজ না হয় আমি অতিথি, আমি আমার অনারেই করেছি। অবশ্য তোমার মান রাখতে, কারণ বলতে তো পারি সুরেশ্বর গল্প শোনাবার, ছবি দেখাবার জন্য ডেকে নিয়ে গিয়ে সারা রাত্রি উপোস করিয়েছিল। সুরেশ্বর অপ্রতিভ হয়ে গেল এবার। বললে, দেখো আমার কমন সেন্স যেন কমে যাচ্ছে। সত্যিই তো। সুলতা বললে, সারা দিন তুমি খাওনি, খিদের খুব বোধ রয়েছে বলেও মনে হলো না। রঘু বলেছিল, দিদিমণি আমার সেই লালবাবু যে কীরকম হয়ে গেল, খায় না, খেতে দিলে পড়ে থাকে। কীর্তিহাটে মেজলা ঠাকুরমাই ছিলেন, উনি উনকে খাওয়াইতেন। লালবাবু বিলায়েত চলে গেলেন, ঠাকুরমাই গেলেন বৃন্দাবন, আর আইলেন না। উসকে বাদ সে এহি হাল, আজ 7-8 বারিশ। আমি জিজ্ঞাসা করলাম, কেন, এমন হলো কেন? বললে, আমি নকর, আমি কি করিয়া বলি? উনকে পুছিয়ে ও বলবে। ও ঝুট তো বলে না। সুরেশ্বর সুলতার আগেই খেতে শুরু করেছিল। সুলতা বললে, কত খিদে পেয়েছিল বলো তো? কেন? না হলে আমি খেতে শুরু করলাম কি না তা লক্ষ্য না করেই খেতে শুরু করেছো তুমি? ওই দেখো, 36 সাল থেকে 53 সাল, 17 বছর কীর্তিহাটে একলা থেকেছি, ভেবেছি, নানান দেশ ঘুরেছি, তার মধ্যে এই রকম হয়ে গেছি। প্রথম মেজ ঠাকুমাকে পেয়েছিলাম সেখানে। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, মেজ ঠাকুমা আমার মেজদি, আমার জীবনের পরম সম্পদ। একাধারে মা ছিলেন, আবার ঠিক বড় দিদি ছিলেন। হয়তোবা রায় বংশের প্রতিষ্ঠা করা যে যুগল বিগ্রহ আছে তারই মূর্তিমতী রাধা ছিলেন। আমার জন্যে কলঙ্কের ভারও মাথায় নিয়েছেন তিনি। কলঙ্ক? কি কলঙ্ক? কলঙ্ক সংসারে নারীর একটি, সুলতা, ভালোবাসার কলঙ্ক। রায়বংশ এমন পচে গেছে যে নিজের বংশের শ্রেষ্ঠ পুণ্যের আশ্রয় মেয়েটিকে কলঙ্কিনী বললে তারাই। থাক সুরেশ্বর, ওসব তোমার ঘরের কথা। তার থেকে তুমি বলো, তোমার কর্চার কথা বলো। আমার পূর্বপুরুষ ঠাকুরদাস পাল খুন হয়েছিলেন। বাবাকে আমি টেলিফোন করলাম, বললাম, আজ ফিরব না বাবা। সেই সঙ্গে জিজ্ঞাসা করলাম, আমাদের পূর্বপুরুষ ঠাকুরদাসের কি পাল উপাধি ছিল? বললেন, হ্যাঁ তখন তাই ছিল, কিন্তু আসল উপাধি আমাদের ঘোষ। জিজ্ঞাসা করলাম, তিনি কি খুন হয়েছিলেন? বললেন, শুনেছি তাই। একজন দেশি খ্রিস্টান গুন্ডা তাকে খুন করেছিল। জিজ্ঞাসা করলাম, ঘটনাটা কি জানো? বললেন, সে তো আমারও 3 পুরুষ আগে। তাছাড়া উনি খুন হলে আমার পিতামহ কলকাতায় এসে ব্রাহ্ম হন, দেশের সঙ্গে সম্পর্ক চুকে যায়। তারপর তিনিও আমার বাবাকে ছেলে মানুষ রেখে মারা যান। আমি মামার বাড়িতে থেকেছি, পড়েছি, বিলেত গেছি, ওসব পিছনের খবর আমাদের ঠিক জানা নেই, জানি নে। বাবা কারণ জানতে চাইলেন। বললাম, কাল বলবো। তোমার পূর্বপুরুষ কি ওই খ্রিস্টান গুন্ডাটাকে দিয়ে খুন করিয়েছিলেন বলছো? কি করে জানলে তুমি?
কে বললে তোমাকে? বলেনি কেউ, আমি খাতা থেকে পেয়েছি। খাতা থেকে? হ্যাঁ, প্রথম পেলাম জমা খরচের খাতা থেকে। অবাক হয়ে গেল সুলতা। জমা খরচের খাতা থেকে? তার হাতে ধরা লুচি আলু ছেঁচকি সে ধরেই রইলে। সুরেশ্বর বললে, রায়বংশের 7 পুরুষের পাপ পুণ্য ভালো মন্দ সব কিছুর ফিরিস্তি বুঝি বিধাতার ইচ্ছায় গচ্ছিত ছিল আমার ওই মেজ ঠাকুমা মেজদির কাছে। মেজদিকে কলঙ্কিনী অপবাদ না দিলে হয়তো এ ফিরিস্তি তিনি আমাকে দিতেন না। তাই সেই কথাই বলছিলাম তোমাকে, এবং তার সঙ্গে আমার জবানবন্দি যেটা তোমার কাছে প্রথম দেবার আছে সেটাও দেওয়া হয়ে যাবে। সুলতা বললে, বলো। সুরেশ্বর বললে, মেজ ঠাকুমাকে ওরা কলঙ্ক দিলে সেই বৃত্তান্ত থেকেই বলি। মেজ ঠাকুরদার মৃত্যুর পর থেকে মা ওর 50 টাকা মাসোহারা বরাদ্দ করেছিলেন। মা মারা গেলেও সেটা আমি বন্ধ করিনি। আমার সঙ্গে একটি স্নেহের সম্পর্ক গড়ে উঠেছিল বাবার শ্রাদ্ধের সময়। সেটেলমেন্টের সময় মেজ তরফ আমাকে ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাচ্ছে বুঝতে পেরেই উনি ছুটে এসেছিলেন কলকাতায় আমার ওখানকার নিজস্ব নায়েবকে নিয়ে। আমি তোমাকে জানালাম, তুমি তাড়া দিয়ে বললে, যেতে হবে বই কি, যাও। ঠাকুমা নায়েবের সঙ্গে রঘু চাকরকে পাঠিয়ে দিলাম আগে। পরের দিন আমি কীর্তিহাটে পৌঁছলাম 11টার সময়। শেষ চৈত্র তখন। ওখানে গ্রীষ্ম, কীর্তিহাটে বলে খরা। তখন প্রখর হয়ে উঠেছে। মেদিনীপুরে নেমে জিপ ট্যাক্সিতে গিয়েছিলাম, ফলে সর্বাঙ্গ ধূলি ধূসরিত হয়ে গিয়েছিল। মেজ ঠাকুমা বিবি মহলের দরজায় দাঁড়িয়েছিলেন। নায়েব ছিল ডিকু, রোজা, ওরা চাকরি করত। সেই বাবার শ্রাদ্ধের সময় থেকে তারা ছিল, কিন্তু অভ্যর্থনা করলেন মেজ ঠাকুমা। রায়বংশের যেটুকু স্নেহ আমার প্রাপ্য সেটা যেন ওর কাছে জমা ছিল সুলতা। অপরাধ বোধ হয় তার এখানেই। সব মনে পড়ছে আমার, ছবিতেও এঁকে রেখেছি। সে ছবি অবশ্য অনেক পরে আসবে, কিন্তু তখন আর আমাকে বলে দিতে হবে না সুলতা যে এইটে মেজ ঠাকুমার ছবি। তিনি সুরেশ্বরকে হাত ধরে বলছেন, এসো ভাই আমার, সোনার নাতি এসো। আমি প্রণাম করে বলেছিলাম, তাই তো ঠাকুমা, নিজের সম্বন্ধে তো তাহলে এবার সাবধান হতে হবে, চোরে ডাকাতে না লুঠে নিয়ে যায়। মেজ ঠাকুমা হেসে বলেছিলেন, ভয়ে কি ভাই, আমি তোমাকে তক্তি করে বুকে ঝুলিয়ে রাখব। নাতবউ এলে তাকে পরিয়ে দিয়ে নিশ্চিন্ত হব। কথার জবাব খুঁজে পায়নি সুরেশ্বর। মেজ ঠাকুমা বলেছিলেন, নাও মুখ হাত ধোও, চায়ের জল চড়ানো আছে, রঘু চা দিক, চা খেয়ে স্নান করে ফেলো। আমি তরকারি রেঁধে ফেলেছি, ভাতটা বাকি, চড়িয়ে দিই। স্নান করে ঠাকুরবাড়ি প্রণাম করে এসে খেয়ে নাও, তারপর জিরিয়ে নাও। এসব মানে এত কষ্ট আপনি কেন করলেন ঠাকুমা? রঘু যা হয় করত। কেন? আমি থাকতে রঘু কেন? তুমি আমার নাতি, ছেলে টাকা, নাতি সুদ। টাকার মুখ দেখিনি, ভাগ্যি আমার ভগবান আমাকে সুদ পাবার হকদার করেছেন। ভাতের উপর মিষ্টান্ন। তোমার মেজ ঠাকুরদার ধুলোয় ফেলে দেওয়া পোঁটলাটা তুমি মাথায় তুলে নিয়েছ। আমি থাকতে রঘু কেন? 2 ফোঁটা চোখের জলও পড়েছিল তার। খাওয়ার সময় কাছে বসে খাইয়েছিলেন। সুন্দর রান্না মেজ ঠামাইয়ের। মেজ ঠাকমা বলেছিলেন, আমি জানি তুমি মাংস খাও, কিন্তু তোমার মেজ ঠাকুরদার বৈষ্ণব মন্ত্র আমারও তাই। ওটা আমি ছোব না। ওই গোয়ানদের বললে ওরা গুলতিতে পাখি মেরে দেবে, ওইটে বরং রঘু তোমাকে রেঁধে দেবে। অভিভূত হয়ে গিয়েছিল সুরেশ্বর। তিনি তার কাছে মাসোহারা পান বলে তোষামত করছেন এ ধারণা তার একেবারে মুছে গিয়েছিল। এই সময়ে বাইরে কাঁসাইয়ের ধারের জঙ্গলে সেই বউ কথা কও পাখি ডেকে উঠেছিল। চৈত্র মাস, সেটা ওদের পাগল হয়ে ডাকারই মাস। কথার ধারাটাকে ঘোরাবার জন্যেই সুরেশ্বর বলেছিল, সেই পাখি ডাকছে না ঠাকুমা? সঙ্গে সঙ্গে গালে হাত দিয়ে মেজ ঠাকুমা বলেছিলেন, উমা, তাই তো। অবাক হয়ে সুরেশ্বর তার মুখের দিকে তাকিয়েছিল। মেজ ঠাকুমা বলেছিলেন, এতদিন ছিল না ভাই পোড়ার মুখো পাখি, অন্তত আমার কানে আসেনি, তাই তো ও মা বলে গালে হাত দিচ্ছি।
মনে হচ্ছে তোমার মেজ ঠাকুরদা পাখিটা তুমি হয়ে ফিরে এলে তাহলে। সঙ্গে সঙ্গে হেসে উঠেছিলেন। সেই স্নেহশীলা মায়ের মতো মেয়েটি যে এমন যত্ন করে খাওয়াচ্ছিলেন, তিনি যেন মুহূর্তে পরিহাস মুখরা সখী হয়ে উঠেছেন। সুরেশ্বরের বিস্ময়ের সীমা ছিল না। সেই দিন রাত্রেই মেজ ঠাকুমা তাকে বলেছিলেন, আজ থেকে আমি তোমার মেজ বৌদি। ঠাকুমা বললে কেমন বুড়ি হয়েছি বলে লজ্জা করে। কেমন? সুরেশ্বর বলেছিল, না। কেন? একটু পাল্টিয়ে নেব। কি, মেজ বউ? হেসে উঠেছিলেন তিনি। না, মেজ দিদি। বাহ, সে খুব ভালো। আর একালে কি বলে, মডার্ন নাকি তাও হবে। তাহলে কিন্তু তুমি বলো, আপনি নয়। বলবো। মেজ ঠাকুমা বলেছিলেন, এইবার চলি, তুমি ঘুমাও একটু, আমার অনেক কাজ। গোপাল কৃষ্ণের ভোগ হলো, এবার মন্দিরে যাই, সেখানে আমার নাগর কৃষ্ণের ভোগ আছে। তারপর পোড়া পেটের পিণ্ডি আছে। সন্ধেবেলা ঠাকুরের চরণোদক, তুলসী মায়ের বেলপাতা নিয়ে আসব। এই ভূমিকা সুলতা, ওই সর্ববঞ্চিতা বিধবা যুবতী ঠাকুমাটি তার সব স্নেহরস ভরা জীবন কুম্ভটি আমার মাথার উপর ঢেলে দিলেন। সন্ধেতেও তিনি এলেন, কিন্তু কথাবার্তার সুযোগ হলো না। সেরেস্তার আসর পড়েছিল। আমার নায়েব, দেবোত্তরের নায়েব সকলে এসেছিলেন, কথাবার্তা হচ্ছিল। সেটেলমেন্টের সত্ত্বের সমস্যা তারা বোঝাচ্ছিলেন আমাকে। আমি ঠিক বুঝতে পারছিলাম না। দেবোত্তরের নায়েব বললে, মেজ তরফ বলছেন বাড়ি সবই দেবোত্তর, অন্দর, বিবিমহল সব, কিন্তু পার্টিশন দলিলে তো সই করেছেন। করেছেন, সে করেছেন শিবেশ্বর রায়, তিনি মৃত। ছেলেরা দেবোত্তরের সেবায়েত হিসেবে আপত্তি করছে এরকম পার্টিশন অসিদ্ধ, বাড়ি সব দেবোত্তর। তারই বা প্রমাণ কি? প্রমাণ? হেসে দেবোত্তরের নায়েব বললে, আমি ওদের নায়েব, আপনারও নায়েব। আমি এদের বলেছি কাগজ যা বলবে, আমার কাছে যা আছে বের করে দেব, কিন্তু আমি ওর মধ্যে নেই। প্রমাণ ওরা জানেন, আমাদের ঘোষালও জানেন। বলো না ঘোষাল। সুরেশ্বর বললে, সুলতা, আমার নায়েব এবার বললেন ব্যাপারটা গোলমেলে বটে। ওরা সোমেশ্বরের ট্রাস্ট ডিড, রত্নেশ্বর রায়ের ট্রাস্ট ডিড বের করেছেন, তার নকল আমাদেরও আছে। তাতে আছে কীর্তিহাটের যাবতীয় জমিদারিপত্তনী সম্পত্তি দেবত্রীকৃত হইল, এবং এই আয় হইতে যে সকল সম্পত্তি অর্জিত হইবে তাহাও দেবত্র বলিয়া গণ্য হইবে। এরা বলছেন বাড়িগুলি দেবত্রের আয় থেকে তৈরি, সুতরাং এও দেবত্র, বিভাজ্য নয়। তবে যে যেমন দখল করছেন দখল করবেন, দান বিক্রয় চলে না। দেবোত্তরের নায়েব বলেছিলেন, এবার ব্যাপারটা আরও একটু জটিল হয়ে দাঁড়িয়েছে, কারণ বড় তরফ এতে যোগ দিয়েছেন। আপনার জ্যেষ্ঠ তাঁতের বড় ছেলে প্রণবেশ্বর বাবু আসছেন, তিনি এতে যোগ দিয়েছেন। তিনিই বোধহয় বুদ্ধি যোগাচ্ছেন কলকাতা থেকে, এবং সে বুদ্ধি হাইকোর্টের উকিল ব্যারিস্টারের। তাদের জন্য ব্যাপারটা আরও জটিল হয়েছে, আপত্তির দাবি আরও মজবুত হয়েছে। ধরুন তিনি আপনাদের বড় তরফের অর্ধেকের শরিক, বড় তরফই বিবিমহল পেয়েছে, বড় তরফই ছোট তরফ অর্থাৎ সোমেশ্বর রায়ের বাড়ির অংশ কিনেছে, ওদেরই বাপ তার অংশ আপনাদের বিক্রি করেছেন। তারা আপত্তি দেওয়ার সঙ্গে সঙ্গে স্বীকার দোষ হয়ে যাচ্ছে যে দেবেশ্বর রায় যে পার্টিশনের সময় বিবিমহল নিয়েছিলেন টাকা দিয়ে, সে অসিদ্ধ। আবার রামেশ্বরের অংশ খরিদ অসিদ্ধ, আবার যজ্ঞেশ্বর রায়ের বিক্রি অসিদ্ধ। বিরক্তিভরে আমি বলেছিলাম, সুলতা, বেশ তো, বাড়ির একটা ভাগ তো আমার যাবে না, সেটা তো থাকবে, নিন, ওরা বাড়ির ভাগ নিয়েই যদি তুষ্ট হন তো হন। এবার বেরিয়ে এসেছিলেন মেজ ঠাকুমা। তিনি যে এখনো পর্যন্ত ঘরের মধ্যে আমার প্রতীক্ষায় বসে আছেন তা জানতাম না। এসে বলেছিলেন, কেন নায়েববাবু, সে আমলের কর্তাদের ব্যবসা বাণিজ্যের এস্টেটের খাতাপত্র আছে, তা থেকে বের হবে। তারপর আমাকে বললেন, তুমি ওসব কথা কখনো মুখে আনবে না নাতি, নিয়ে সুখী হয় হোক, এ কথা বলা মানে হার মানা। দেবোত্তরের নায়েব বললে, খাতা যে সব নেই মা, কোথায় গেল তা কেউ জানে না। সে কি ছোটবাবুর নায়েবকে আমি খুঁজে দেখতে বলিনি? খাতা তো মেজকর্তার আমল থেকে কোথায় কি গেল কেউ বলতেও পারে না। কি ঘোষাল, বলুন না।
ঘোষাল বললে, খাতা নেই। আমি হেসে মেজ ঠাকুমার মুখের দিকে তাকালাম। মেজ ঠাকুমা কেমন যেন হয়ে গিয়েছিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি গিয়ে সাক্ষী দিলে হয় না? সে সত্যের মকদ্দমার সময় দেওয়ানি আদালতে দিতে পারেন, বলতে পারেন, এই শুনেছেন, শুনে আসছেন, তার দাম কতখানি হবে কাগজপত্রের ওপরে তা হাকিমের বিশ্বাসের ওপর নির্ভর করে, কিন্তু সেটেলমেন্ট কোর্টে ও শুনবেই না তারা। মেজ ঠাকুমা আমার দুঃখে দুঃখ পেয়েই চলে গিয়েছিলেন। পরের দিন সকালে সেটেলমেন্ট আদালতের দুর্ভোগ যা হয়েছিল তা তোমাকে পত্রে আমি লিখেছিলাম। 4টে পর্যন্ত বসে থাকা, হাকিম হরেন ঘোষের সঙ্গে আলাপ, এসব তুমি জানো। একটা কথা লিখিনি, দুপুরবেলা গাছতলায় বসে জমিদার হওয়ার দুর্ভাগ্যের জন্য আফসোস করছি, খিদে পেয়েছে। ঠিক সেই সময়টিতে রঘু তোয়ালে ঢেকে খাবার নিয়ে গিয়েছিল, মেজ ঠাকুমা পাঠিয়েছেন। এরপর আমায় ছবি আঁকতে দেখে হরেন ঘোষ হাকিমের মুগ্ধ বিস্ময়ের কথাও লিখেছি। ঘোষ আমার বন্ধুত্বের জন্য কিছু কিছু মূল্য দিয়েছিলেন। কয়েকটা ব্যাপারে আপত্তির ক্ষেত্রে তিনি ওদের ধমক দিয়েছেন, কাগজ দেখাতে বলেছেন। সেসব ছোটোখাটো ব্যাপার। মূল বাড়ি নিয়ে ব্যাপারটার তখনও দেরি আছে। আমিও তার সঙ্গে বন্ধুত্বের জন্য কিছু করেছি। কলকাতা থেকে বই আনিয়েছি, শরৎবাবুর সব বই, কিছু আধুনিক লেখকদের বই, বিভূতিভূষণ, প্রেমেন্দ্র, অচিন্ত, বুদ্ধদেব, শৈলজানন্দ, প্রবোধ কুমার, এইসব, আর খানকয়েক মাসিকপত্রও নিয়েছি। সবই হাকিমের জন্য বলতে গেলে। তবে দোহাই ধর্ম, এটাকে তুমি ঘুষ দেওয়া বলো না। ওর জন্য একখানা বাড়িও দেখে দিয়েছি, ওর স্ত্রী আসবেন। মাটির দেওয়াল, খড়ের চাল, কথা দিয়েছি মেয়েদের জন্যে যে স্কুলটা করছি আমি মায়ের নামে, সে বাড়িটা তাড়াতাড়ি করিয়ে ওকে দেব, যতদিন উনি থাকবেন। সুখেশ্বর কাকার ছেলের কল্যাণেশ্বর তার ঠিকেদার, তাকেও বলে দিয়েছি হাকিমের জন্য সেও প্রাণপণে খাটছে। এদিকে খাতাপত্র সন্ধান করে পাওয়া যায়নি। আমি ছেড়েই দিয়েছি সব আশা। মেজ ঠাকুমা কেমন হয়ে গেছেন, মধ্যে মধ্যে বলেন, তোকে আমি মিছেই নিয়ে এলাম ভাই, লজ্জায় দুঃখে যে মরে যাচ্ছি রে। কেন ঠাকুমা, এতে তোমার লজ্জা কি? ওরে, তোর মেজ ঠাকুরদা যে এর হেতু। তার তুমি কি করবে? দীর্ঘশ্বাস ফেলে বলতেন, বুঝতে পারছি না রে, মনকে বোঝাতে পারছি না। আমার করুণা হতো। এই সময় হঠাৎ মেজ ঠাকুমাকে ওরা কলঙ্কিনী বললে। কিছুদিন পর, দিন 20 পর, সেদিন রবিবার বিকেলে গিয়েছিলাম হরেন ঘোষের ওখানে। ওর স্ত্রী এসেছেন, দেখা করতে গিয়েছিলাম। রবিবারের সকালটা জমে উঠেছিল। 1936 সালের আধা মডার্ন, অর্থাৎ ম্যাট্রিক পাস মেয়ে, যে মেয়ে অন্তত হাকিম গৃহিণীর মর্যাদা রাখতে পারে, অর্থাৎ আবদার করতে পারে। বেশ লাগলো। চা খাওয়ালেন। প্রথমেই বললেন স্বামীকে, ওকে বলো, তোমায় দিয়ে হবে না। আমি বললাম, কি? একটা ছুতোর মিস্টার রায়, এই ফার্নিচারগুলো একটু ঠুকে ঠেকে দেবে। হরেন ঘোষ বললেন, দেবেন মশায়, নইলে মান আমার আর থাকে না। মান তোমার উনি পাঠিয়ে দিলেও থাকবে না, কারণ উনি তো আমারও বন্ধু। তোমার এতগুলো পিয়ন, এতগুলো ক্লার্ক, এত ক্ষমতা, তার দামটা তাহলে কি? আমি বললাম, দেব, নিশ্চয় পাঠিয়ে দেব। এর জন্য নতুন পাতা ঘরে অশান্তি করবেন না। হাকিম গৃহিণী বললেন, আর সেই কথাটা বললে না? বললেন স্বামীকে। হরেন ঘোষ বললেন, তুমি বলো না, তোমারও তো বন্ধু। বলতাম নিশ্চয়, কিন্তু এ কথাটা তোমার বলা উচিত। বললাম, কি বলুন? ছবি মশাই, একখানা ছবি ওর এঁকে দিতে হবে। দেব, খুশি হয়েই বললাম, দেব। আমার কলকাতা যাবার আগে দেবেন, কিন্তু সেখানে দেখাবো আমি। কখন কলকাতা যাবেন? এই তো এলেন। 3 মাস পর। তাহলে কথা দিলাম। বলে চলে আসছিলাম। 1 মাস পড়ে গেছে, সন্ধ্যা হয়ে এসেছে, তবু এখনও প্রচণ্ড উত্তাপ। বাড়ি ফিরতে কষ্ট হলো, মেজাজও খারাপ হলো। এর উপর ঠাকুরবাড়ির কাছে এসে ধনেশ্বর কাকার গর্জন শুনে ভুরু কুঁচকে উঠল আমার। এরা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আমার নীরবতা এবং ভদ্রতার সুযোগ নিয়ে। আজ যেন গর্জনটা বেশি। তবু চলে এলাম। বিবি মহলের সামনে রোজারিওকে পেলাম। বললাম, ওরে, একটা ছুতোর ডেকে হাকিমের বাসায় কাল নিয়ে যাবি তো?
মজুরি আমরা দেব। আর বলতে গিয়ে থেমে গেলাম। বলতে যাচ্ছিলাম, ধনেশ্বর কাকাকে বলে আসুক, বাবু জিজ্ঞেস করছেন এত চেঁচাচ্ছেন কেন, কিন্তু না, থাক, শুধু ছুতোরের বরাত করেই ক্ষান্ত হলাম। রোজা বললে, যাব হুজুর। হন হন করে উঠে গেলাম। ভাবছিলাম একবার তোমাকে আসতে লিখলে কি হয়, হরেন ঘোষের বউয়ের সঙ্গে আলাপ করে যাবে। মন্দ লাগছিল না আইডিয়াটা। উপরে উঠে গিয়ে দেখলাম মেজ ঠাকুমা দেওয়ালে ঠেস দিয়ে বসে আছেন শোকাতুরার মতো, অতি ক্লান্তের মতো, দু চোখ থেকে জল গড়াচ্ছে। তিনি কাঁদছেন। সেদিন মেজদিকে ঘরে বসে এমন করে কাঁদতে দেখে সে আঘাত পেয়েছিল। একটু চিন্তিত হয়েই প্রশ্ন করেছিল, কি হলো মেজদি, কাঁদছ কেন? মেজ ঠাকুমা মেজদি হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি থেকে তুমি হয়েছিলেন। মেজ ঠাকুমা চোখ মুছে চোখের জল গোপন করতে পারেননি, আরও বাড়িয়ে ফেলেছিলেন, যেন ভেঙে পড়ে গিয়ে বলেছিলেন, সুরেশ্বর, আমাকে তুই বৃন্দাবন পাঠিয়ে দে ভাই, নয়তো নবদ্বীপ, যা দিস তুই, তার বেশি আমার লাগবে না, আমাকে শুধু পাঠিয়ে দে। মেজ ঠাকুরদার বড় ছেলে, মেজদির বড় সতীনপো এবং তার মেজ ছেলে তাকে কুৎসিত কথা বলেছে, চরমতম কুৎসিত কথা। এর থেকে বড় অপমান আর কিছু হতে পারত না মেজদির, শুধু মেজদিরই নয়, তারও। সুরেশ্বর বললে, আমি লজ্জায় মরে গেলাম সুলতা। তার সঙ্গে কি যে দুরন্ত ক্রোধ আমার হলো তা বলতে পারবো না। মনে হলো ওই ভাঙা ভগ্ন দেহ, ফাটল ধরা মানুষটার রন্ধ্রে রন্ধ্রে বিষাক্ত কীট সরীসৃপে ভরা। রায়বংশের ধ্বংসবীজ বিষাক্ত বাষ্প ওর মধ্যে জমাট বেঁধে আছে। ওটাকে আমার ধ্বংস করা উচিত। এখনই ছুটে গিয়ে ধ্বংস করে দিয়ে আসি। 30 সালে জেলে যখন গেছিলাম তখন পুলিশ আমাদের বন্দুক রিভলভার বাজেয়াপ্ত করে নিয়েছিল। আমি স্টেটসম্যানে অনুতাপ করে চিঠি লিখে স্পাই নাম কিনেছিলাম, কিন্তু বন্দুক টন্দুক নিইনি আর। কলকাতায় নায়েব হরচন্দ্র ঘোষাল বলেছিলেন, তাতে মা আমি দুজনেই না করেছিলাম। বন্দুক থাকলে সেটা নিশ্চয় আমি কীর্তিহাট নিয়ে যেতাম এবং সেই দিনই আমি খুন করে বসতাম এবং নিজেও খুন হতাম। উপলক্ষ একখানা সাবান, দামি ল্যাভেন্ডার সোপ ব্যবহার করত সুরেশ্বর। মেজদি একদিন বলেছিলেন, বাহারের খুশবু ভাই নাতি, একে কি সাবান বলে? ল্যাভেন্ডার সোপ বলে মেজদি। খুব দামি বুঝি? তা দামি বই কি, খাস বিলিতি জিনিস, একখানা 2.5 টাকা। ওরে বাপরে, তাই? তারপর হঠাৎ হেসে বলেছিলেন, জানিস ভাই, আমার দাদা শ্বশুর তোর ঠাকুরদারও বাবার মামা, বুঝতে পারলি? হ্যাঁ, বীরেশ্বর রায়। হ্যাঁ, তিনি খুব জাঁদরেল লোক ছিলেন। নীলকুঠির সাহেবদের তখন কুঠি ছিল, তাদের ছেলেদের সঙ্গে খেলা করতেন, তাদের কাছে ইংরেজি শিখেছিলেন। একজন পাদ্রী সাহেব ছিল, সে পড়াতো। সে নাকি ডাল ভাত আর কড়াই বাটা খেতে খুব ভালোবাসত। তা আমার দাদা শ্বশুর হয়ে উঠলেন সাহেবী মেজাজের লোক। বন্দুক দিয়ে বাঘ মারতেন, কুমির মারতেন। ঘরে নাকি এই বিবি মহলে খাঁচায় করে বাঘ পুষেছিলেন। তার কুকুর ছিল, এই বড় বড় কুকুর, ডাল কুত্তা। কুকুর মন্ডা খেত, ঘিয়ের মিষ্টি খেলে রোঁয়া উঠবে, তাই খাস মন্ডার বরাদ্দ ছিল। তিনি মহলে যেতেন, কুকুর সঙ্গে যেত পালকিতে। এ গায়ে তখন সরকারদের বাড়িতে স্বপ্ন পিসি ছিল, গায়ের পিসি। তা স্বপ্ন পিসি বলতো, মরে এবার ফিরেশ্বরের কুকুর হব। তা ভাই, আমারও বলতে ইচ্ছে করছে, এবার মরে তোর বেটি হয়ে জন্মাবো, নইলে নাতনি হয়ে। হেসে সুরেশ্বর 1 বাক্স সাবান তাকে দিয়ে বলেছিল, তার জন্যে মরতে হবে, জন্মাতে হবে, এত ঝঞ্ঝাট করতে হবে কেন? যার নাতি এমন সাবান মাখে, তিনি কি নিজে এ সাবান মাখতে পারেন না? লজ্জিত হয়ে মেজ ঠাকুমা বলেছিলেন, না 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 সুরেশ্বর, আমাকে কি সাবান মাখতে আছে, তা আবার ওই সাবান? আছে ঠাকুমা, কে বললে নেই? তুই পাগল। না, পাগল নই, এ তোমাকে নিতেই হবে, মাখতেও হবে, না মাখলে আমার দিব্যি রইল। এই দেখ কি করলি বলতো, বলে তিনি সাবানের বাক্সটি নিয়েছিলেন। সুরেশ্বর বললে, আমার মায়ের থেকে মেজদি বয়সে ছোট ছিল, আমার থেকে 8-10 বছরের বড়। তখন তার বয়স 36-এর বেশি নয়, সন্তান সন্ততি হয়নি, রূপ ছিল, যৌবনও ছিল।
দেখতে যুবতী মেয়ে মনে হতো। মনে মনেও তাই ছিলেন। একটি সরস কৌতুক, দুর্লভ নির্মল জলের জোয়ার তার জীবনকে ভরে রেখেছিল। তার সঙ্গে ছিল স্বাদ, আহ্লাদ। এ স্বাদ বোধ হয় বুড়ো বুড়িরও থাকে। তার অপরাধ, তিনি যুবতী, সুন্দরী। তার উপরেও অপরাধ ছিল আমার প্রতি তার স্নেহ এবং বিষয়ের ঝগড়ায় আমার দিকে তার পক্ষপাত। ফলে দুর্নাম রটল কয়েকদিনের মধ্যেই। ওই সাবান মাখতেন মেজদি। প্রথম কদিন ধরে সকলের অগোচরে মুখে মাখতেন। তারপর একদিন ঘাটে গিয়ে স্নানের সময় গায়ে মেখেছিলেন। ল্যাভেন্ডারের গন্ধে ঘাট ভরে গিয়েছিল। তার গায়েও সে গন্ধ ছিল। সে খবরটা রটিয়েছিল প্রথম ধনেশ্বরের মেজ ছেলে ব্রজেশ্বরের ভাই। তারপর ধনেশ্বর রুদ্রমূর্তিতে মায়ের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল। সাবান মাখছ? খুশবু সাবান? সুরেশ্বর দিয়েছে? লম্পটের পুত্র ওই সুরেশ্বর দিয়েছে তোমাকে খুশবু সাবান? হতবাক হয়ে গিয়েছিলেন মেজগিন্নি। ধনেশ্বর এবার অ্যাক্টিংয়ের ভঙ্গিতে চিৎকার করে উঠেছিল, তুই ভ্রষ্টা, তুই পাপিষ্ঠা, তুই কলঙ্কিনী। কলঙ্কিনী? ও যে তোর পৌত্র! ছি ছি ছি! বলতে বলতে চলে এসে ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেছিল, তিরস্কার করতে শুরু করেছিল মরা বাপ শিবেশ্বর রায়কে। নরকস্থ হও, অনন্তকালের জন্য নরকস্থ হও। তুমি তুমি শিবেশ্বর রায়, তুমি কামার্ত পশু ছিলে, ফল ভোগ করো, তার করো ফল ভোগ। রত্নেশ্বর রায়, তোমার স্বর্গ সিংহাসন নড়েছে, পড়ছে পড়ছে নরক মুখে। কাঁদছ? তুমি কাঁদছ? তারপর অট্টহাস্য করে উঠেছিল, হা 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 হা। ধনেশ্বরের পিতৃদত্ত শিক্ষার মধ্যে নাটুকেপনা একটা বড় সম্পদ। লোক জমেছিল চারিদিকে, পঙ্ককম্বলে ঝাঁকবন্দি ঘেও মাছির মতো। মেজদি ভয়ার্ত হয়ে ঘরে খিল দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। মরবার সংকল্প করেছিলেন, কিন্তু ভয় হয়েছিল, নিদারুণ ভয়। তবে কি করবেন? তবে কি করবেন? ওদিকে গোটা মেজ তরফের কুৎসিত কথাগুলি গোটা বাড়িটার খিলানে খিলানে যেন বেজে বেড়াচ্ছিল। মেজদি থাকতেন সুরেশ্বরের অংশের বাড়িতে। যে ঘরে মেজকর্তা থাকতেন সেখানেই থাকেন। বাকি ঘরগুলিও ওদের দখলে। সেখান থেকেও ভেসে আসছে কুৎসিত বিস্ময় প্রকাশের শব্দ ও ধ্বনি। শিউরে ওঠা একটি লম্বা টানা শব্দ, ও মা, কোথায় যাব গো? কি লজ্জা, কি ঘেন্না! ঘাটে সুগন্ধি সাবান মাখা, এমন গন্ধ যে গায়ের পাশে মৌমাছি উঠছে। ছি ছি ছি! তাও আবার কে দিয়েছে? না, নাতি, আপন ভাসুরপোর ছেলে। ছি ছি মা, ও যে ছেলের বয়সী গো, সেকালে 12 বছরের মেয়ের ছেলে হয়েছে। কি রুচি, কি প্রবৃত্তি! আর ওই ছেলে, ওই কুলাঙ্গার! মেজদির হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বুকের ভিতর হৃৎপিণ্ড যেন মাথা কুটে বাইরে বেরিয়ে আসতে চাচ্ছিল। হঠাৎ একসময় তিনি ঘর থেকে বেরিয়ে প্রায় উন্মাদিনীর মতো ছুটে এসে উঠেছিলেন বিবি মহলে। সুরেশ্বর, সুরেশ্বর, দাদুভাই, ওরে! সুরেশ্বর তখন বাইরে বেরিয়েছিল। তখন থেকে তিনি এখানেই ভয়ার্ত হরিণীর মতো লুকিয়ে বসে আছেন, কাঁদছেন। সুরেশ্বর ফিরে এসে তাকে কাঁদতে দেখে সবিস্ময়ে প্রশ্ন করেছিল, কি হলো মেজদি, কাঁদছ কেন? মেজদি হু হু করে কেঁদে উঠেছিলেন। বলেছিলেন, সুরেশ্বর, আমাকে দয়া করে বৃন্দাবন পাঠিয়ে দে ভাই, নয়তো নবদ্বীপ। ওরে, যা দিস তুই তার বেশি লাগবে না, আমাকে শুধু পাঠিয়ে দে। ওরে জগদীশ্বর, সেই খুনে পাষণ্ড নেই, সে এলে আমার লাঞ্ছনার বাকি থাকবে না। বহু কষ্টেই কি হয়েছে তা মেজদি বলেছিলেন। সুরেশ্বরের মাথার মধ্যে যেন আগুন জ্বলে উঠেছিল। হাতের কাছে বন্দুক বা রিভলভার থাকলে সে আজ নির্বংশ করে আসত রায়বংশকে, শেষ গুলিতে নিজে মরত। কিছু করবার জন্য সে অধীর হয়ে উঠেছিল। ছুটে বেরিয়ে যেতে ইচ্ছে করেছিল শুধু হাতেই। ইচ্ছা হচ্ছিল ধনেশ্বরের তৃতীয় পুত্র সেই অতিকায় দানব যেমন সুখেশ্বরের বুকে চেপে বসে গলা টিপে হত্যা করেছিল, তেমনিভাবেই সেও গিয়ে ওই ধনেশ্বরের বুকের ওপর চেপে বসে গলা টিপে হত্যা করে তাকে, তার কলুষিত কণ্ঠটাকে চিরদিনের মতো স্তব্ধ করে দেয়। মেজ ঠাকুমা বললেন,
আমাকে ঠাকুর বাড়িতে ঢুকতে দেবে না বলেছে। আমি 3 বেলা গোবিন্দের কাছে যাই, সন্ধ্যায় গিয়ে তাকে প্রণাম করি, মালা গেঁথে দিয়ে আসি। ভয়ে যেতে পারিনি সুরেশ্বর। মরবার আমি সাহস পাচ্ছি নে, নইলে মরতাম রে। কিন্তু আমি গ্রামে মুখ দেখাবো কি করে? একটা অজুহাত পেয়ে সুরেশ্বর চমকে সজাগ হয়ে উঠল মুহূর্তে। সে মেজ ঠাকুমাকে বললে, ওঠো, এসো আমার সঙ্গে। কোথায়? ঠাকুর বাড়ি। এসো, দেখি, যা হবার হয়ে যাক, এসো। না সুরেশ্বর, তুই ওদের জানিস নে। ওরে, ওদের আমি জানি মেজদি, তুমি আমাকে জানো না। এসো, দেখি কার সাহস কত, তোমাকে কি বলে। না রে, ওরে, আমার কলঙ্ক মাথায় করে আমি মরব, তুই ওদের। বাধা দিয়ে সুরেশ্বর বলেছিল, তোমার কলঙ্ক তুমি সইবে, কিন্তু আমি সইব না। এসো, যদি না আসো তবে। বেশ, তোর কাছে আর আসবো না। না, চিৎকার করে উঠেছিল সুরেশ্বর এবং মেজদির হাতখানা চেপে ধরে আকর্ষণ করেছিল। এসো, ওঠো। তারপর ডেকেছিল, রঘু। রঘু পাশের ঘরেই উৎকর্ণ হয়ে সব শুনছিল। সে এসে দাঁড়াতেই বলেছিল, রোজা, ডিকু এরা আছে? রোজা আছে, ডিকু আজ সন্ধ্যাবেলা সে ছুটি নিয়েছে। বেশ, তুই শুদ্ধ আয়। 2য় পর্বের 3য় অধ্যায় শেষ। ফিরে আসছি 4র্থ অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।